গত ক্লাসে আমরা ক্যাপাসিটরের ইন্টারনালসগুলো আমরা দেখেছি। ক্যাপাসিটর কিভাবে কাজ করে, ক্যাপাসিটরের ভেতরে কী আছে, ডাইলেকট্রিক মেটেরিয়াল জিনিসটা আসলে কী এবং সেটি কীভাবে ফাংশন করে, এই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখি আমরা একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে। আমরা লাস্ট ক্লাসে দেখেছি ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা বলতে পারি এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C=ε/A/D। আমরা ক্যাপাসিট্যান্সের সংজ্ঞা আরেকটু ডিফারেন্টভাবেও দিতে পারি, যে আমরা বলতে পারি যে আমরা যদি পাশের সার্কিটটা একটু দেখি, যে আমার এই ক্যাপাসিটরের পাতে কতটুকু চার্জ জমা হবে সেটা নির্ভর করবে হচ্ছে এই ভোল্টেজটার উপর। আমরা যদি ভোল্টেজটা বাড়াই দেই, এখানে চার্জ কিন্তু বাড়বে। সো আমার ইনিশিয়ালি মনে হতে পারে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হচ্ছে তার পাতগুলোতে কত চার্জ ধারণ করতে পারতেছে সেটার। বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখানে যে ভোল্টেজটা দিচ্ছি সেটার উপরও নির্ভর করছে যে কতটুকু চার্জ সে ধারণ করবে। সো আমরা ক্যাপাসিটরের সংজ্ঞাটাকে এমনভাবে ডিফাইন করতে পারি যে সে 1 ভোল্ট দিলে কতটুকু চার্জ ধারণ করতে পারছে। সো আমি ধরে নিচ্ছি একটা ছোট ক্যাপাসিটর যার পাতটা ছোট, তাকে 1 ভোল্ট দিলে তার চার্জ ধারণ ক্ষমতাটা, টোটাল নাম্বার অফ চার্জ যেটা সে ধরে রাখতে পারবে সেটা কম হবে। যদি আমার এখানে ভোল্টেজটা ফিক্সড রেখে আমি যদি একটা বড় ক্যাপাসিটর দেই, যেহেতু তার পাথটা বড়, কাজেই সেই বড় পাতে সে বেশি সংখ্যক চার্জ ধারণ করতে পারবে। সো আমি এইভাবে যদি চিন্তা করি তাহলে আমি দেখব যে C= আমরা লিখতে পারি ক্যাপাসিট্যান্স ইকুয়ালস টু টোটাল যে চার্জটা সে ধারণ করছে ডিভাইড বাই ভোল্টেজ। অর্থাৎ একক ভোল্টেজে আমরা যদি ভোল্টেজের 1 ভোল্ট দেই এবং আমরা যদি দেখি যে কতটুকু চার্জ ধারণ করতে পারছে, তখন সেটাকে আমরা বলছি ওই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। বা আমরা এটাকে লিখতে পারি Q=CV, বা আমরা কিউকে লিখতে পারি কারেন্ট ইন্টু টি। অর্থাৎ আমি যদি এখানকার কারেন্টটা মনিটর করি, ফর এক্সাম্পল আমি এই চার্জটা কতটুকু জমা হচ্ছে দেখতে চাই, তাহলে আমরা দেখব যে সে যে মুহূর্তে কানেক্ট করছি কারেন্ট জমা হবে, একসময় যখন VC/VS এর সমান হবে কারেন্টটা স্টপ হবে। সো আমরা যদি কারেন্টটা মনিটর করি যে কতটুকু কারেন্ট ফ্লো করছে, তাহলে আমরা বলতে পারি যে I/T হচ্ছে CV, অর্থাৎ কতটুকু পরিমাণ চার্জ সেখানে জমা হচ্ছে। বা আমরা লিখতে পারি I=CdV/dt, যেহেতু এখানে যে চার্জটা ফ্লো করছে বা ভোল্টেজটা যে চেঞ্জ হচ্ছে, আমরা যদি সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়ালভাবে দেখতে চাই তাহলে আমি এভাবে বলতে পারি। অর্থাৎ এনিওয়ে আমরা এই ডেফিনিশনগুলো সম্পর্কে জানি, এটা আমরা কেন লিখেছি সেটা আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে এসেছি তখন আমরা কিছুটা জানি যে এইটা থেকে আমি যখন এভাবে দেব তখন আমার ডেফিনিশনটা আরেকটু বেটার হবে। এবং আমরা এটাকে যদি ইন্টিগ্রাল আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি V=1/C ∫I dt। অর্থাৎ একটা ক্যাপাসিটরের দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজটা থাকছে সেই ভোল্টেজটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ সে যে কারেন্টটা তার মধ্যে ফ্লো করছে সেটার আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি তার অ্যাক্রসে ভোল্টেজটা আমি পাব। এখন আমি ফিজিক্সটা যদি আবার একটু বুঝতে চাই যে আসলে কী ঘটে, 1 সেকেন্ড যদি আমি একটু এক্সপ্লেন করি। আমরা বলছি এটাকে ক্যাপাসিটরের ট্রানজিয়েন্ট রেসপন্স। ট্রানজিয়েন্ট রেসপন্স বলতে বোঝায় যে সার্কিটে যদি কোনো পরিবর্তন হয় তখন ক্যাপাসিটরটা কীরকম বিহেভ করে সেটা। সো যেমন ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি ক্যাপাসিটরে কোনো চার্জ নাই, আমি ব্যাটারিটা কানেক্ট করে সুইচটা মাত্র ক্লোজ করলাম, তখন কি ঘটছে? অর্থাৎ এর আগ পর্যন্ত সুইচটা ছিল খোলা এবং ক্যাপাসিটরে কোনো চার্জ ছিল না, এভাবে অনেকক্ষণ ছিল। বাট আমি যেই মুহূর্তে সুইচটা ক্লোজ করলাম আমার একটা চেঞ্জ আসলো। এই চেঞ্জের রেসপন্সে ক্যাপাসিটরটা কীরকম বিহেভ করতেছে সেটাই আমি দেখতে চাচ্ছি। আমি যদি দেখি যে ইনিশিয়ালি এখানে কোনো চার্জ ছিল না, যদি চার্জ না থাকে এই জায়গার বিভবকে আমরা শূন্য ধরতে পারি। সো আমি দেখব যে এখান থেকে একটা চার্জ যখন প্রথম চার্জটা যখন এখানে আসবে তখন আশেপাশে কোনো চার্জ থাকবে না, তার মানে হচ্ছে তার আসলে কোনো বাধা নাই এখানে। বাট যখন আস্তে আস্তে চার্জ জমা হবে, আরেকটা চার্জ আসবে বা তারপর আরেকটা চার্জ আসবে, এখানে যখন চার্জের তখন ওই চার্জগুলোকে আনতে কিছুটা কাজ করতে হবে, কারণ নেক্সট চার্জটাকে আনার জন্য এই চার্জের যে বিকর্ষণ শক্তি তার এগেনস্টে কাজ করতে হবে। সো আমরা যত এখানে চার্জ আনতে থাকবো এখানকার চার্জগুলোর টোটাল বিভবটা বাড়তে থাকবে বা তাদের এনার্জিটা বাড়তে থাকবে। সো আমরা দেখছি যে আমার এখান থেকে সুইচটা আমি অন করার পরে প্রথম যখন আনবো তখন এখানে বিভবটা শূন্য থাকবে, বাট আমি পরবর্তী চার্জগুলো যখন আনতে থাকবো তখন এখানকার বিভবটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তো আমরা যদি এটাকে প্লট করার চেষ্টা করি, আমরা যদি টি দিয়ে
এক্স অ্যাক্সিস এবং উপরে যদি ভিসিটাকে প্লট করি, আমরা দেখব যে প্রথমে এই যে ভিসির মানটা 0 ছিল, বাট যত আস্তে আস্তে চার্জ আসছে ভিসির মানটা বাড়ছে এবং বাড়তে বাড়তে একসময় সে ভিএস এর সমান যখন হবে, এই প্রান্তের বিভবটা যখন ভিএস এর সমান হবে, তখন আর এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে হচ্ছে তখন এখানকার চার্জের এনার্জি এবং এখানকার চার্জের এনার্জিটা সেম। সো যে কারণে এদিক থেকে চার্জ এখানে আসার কোনো কারণ নেই। সো আমরা দেখছি তাহলে চার্জটা ততক্ষণই ফ্লো করবে যতক্ষণ পর্যন্ত এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা 0 হচ্ছে না। যখনই এ দুটো সমান হচ্ছে বা বিভব পার্থক্য 0 হচ্ছে, তখনই চার্জ ফ্লোটা স্টপ হবে। সো আমি দেখতে পাচ্ছি যে আমার ফিজিক্স বলছে যে আমার গ্রাফটা হবে অনেকটা এরকম। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে ভোল্টেজ খুব দ্রুত বাড়বে, স্বাভাবিকভাবে প্রথম দিকে অনেকখানি চার্জ ফ্লো করবে, অনেকগুলো চার্জ দ্রুত ফ্লো করবে, কারণ প্রথম দিকে এখানকার ভোল্টেজটা কম থাকবে বা এখানকার চার্জের এনার্জি কম থাকবে। আমি রেজিস্টার দিয়ে যদি ভেবে দেখি, তাহলে আমার প্রথমে এখানে থাকবে ভিএস এবং এখানে থাকবে 0, কাজে প্রথম দিকে কারেন্টের ফ্লোটা থাকবে বেশি। বাট যত সময় গড়াবে, যত এখানকার ভোল্টেজটা বাড়বে, কারেন্টটা তত কমতে থাকবে, যেটা আমরা এটা দিয়ে বুঝতে পারছি। ইনফ্যাক্ট প্রথমে যখন আমরা কানেক্ট করব, তখন এখানকার বিভব যেহেতু 0, কাজে এইটার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে ভিএস মাইনাস 0 ডিভাইড বাই আর বা ভিএস বাই আর, এবং যত চার্জ জমা হতে থাকবে কারেন্টটা তত কমতে থাকবে। আমরা যদি এটার ইকুয়েশনটা দেখি, এই গ্রাফটার ইকুয়েশনটা, আমরা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ দেখতে পাচ্ছি, এবং এই কারেন্টের ইকুয়েশনটা যদি আমি দেখি, এটা হচ্ছে আইসি ইকুয়ালস টু ভিএস বাই আর ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আরসি, যেটা আমরা টি যত বাড়তে থাকবে এটার মানটা তত কমতে থাকবে। আর এখানে হচ্ছে কি, টি যত বাড়তে থাকবে এটার মানটা ভিএস এর কাছাকাছি পৌঁছবে। সো এই দুটো গ্রাফ আমরা গ্রাফের ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা এই দুটো গ্রাফের ইকুয়েশনটা আমরা লিখতে পারি। আপাতত ইটস জাস্ট এন এম্পিরিক্যাল ইকুয়েশন, আমি কোনো প্রুফ এখনও দিচ্ছি না। বাট এই দুটো গ্রাফকে আমি যদি অ্যানালাইজ করি, আমি দেখতে পারবো যখন টি সমান 0 তখন মানটা কী হচ্ছে, যখন টি সমান ইনফিনিটি তখন মানটা কী হচ্ছে, এবং এই ইকুয়েশনটা এই গ্রাফগুলোকে প্রপারলি ডিসক্রাইব করে। এখানে একটা টার্ম আসছে ই টু দ্য পাওয়ার মাইনাস টি ওভার আরসি। আরসি যে টার্মটা, সেটাকে আমরা বলে থাকি টাইম কনস্ট্যান্ট। অর্থাৎ টাইম কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে যে আমাদের এই ক্যাপাসিটরটা কতক্ষণে ফুল চার্জে পৌঁছবে, সেটা নির্ভর করবে হচ্ছে ক্যাপাসিটরের মানের উপর এবং আর এর মানের উপর। অর্থাৎ এগুলো যত বেশি হবে, আর এর মান যত বেশি হবে, কারেন্টটা তত কম হবে, বা ক্যাপাসিটরের মান যত বেশি হবে তত বেশি সে ধারণ করতে পারবে। সো তার এটা ফিল আপ হতে সময়টা তত বেশি লাগবে। আমরা এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো আমরা দেইনি, বাট আমি একটু দেখাই যেটাতে আমরা কীভাবে আসতে পারি। আমাদের এই যে সার্কিটটা আছে, আমি যদি দেখি যে এই সার্কিটটাতে একটা সোর্স আছে, একটা রেজিস্টার আছে, কারেন্ট ফ্লো করছে সেটা আইসি, এবং এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভিসি। আমরা চাইলে এখানে একটা কেভিএল লিখতে পারি, মাইনাস ভিএস আইসি ইন্টু আর, মাইনাস ভিএস প্লাস আইসি ইন্টু আর প্লাস ভিসি ইকুয়ালস টু 0, মাইনাস ভিএস প্লাস লিখতে পারি। এবং আমি জানি যে ভিসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি ইকুয়ালস টু 0। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা যদি সলভ করি, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন পাই। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আমরা দেখেছি আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিষয়টা কি। আমাদের প্রাকৃতিক যে ফেনোমেনাগুলো, ফর এক্সাম্পল একটা বস্তুকে ছেড়ে দিলে সে নিচে পড়ে যাচ্ছে, বা একটা সরল দোলকের যে গতি, এই ফেনোমেনাগুলোকে আমরা যখন ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করতে যাই, তখন প্রথম যে ইকুয়েশনটা আমরা পাই সেটা কিন্তু এই ধরনের একটা ইকুয়েশন না যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, বা এই টাইপের কোনো ইকুয়েশন আমরা পাই না। প্রাকৃতিক ফেনোমেনাকে আমরা যখন ডিসক্রাইব করতে যাই, তখন প্রথম যে ইকুয়েশনগুলো পাই সেটা সাধারণত ডিফারেন্সিয়াল ইকুয়েশন টাইপের হয়ে থাকে। এবং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা যখন এই ধরনের একটা ইকুয়েশনে আসি, যেখানে আসলে আমরা টি এর মান বসিয়ে এটার ভ্যালু বের করতে পারছি, সেগুলোকে আমরা সেই আসার প্রসেসটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করা। সো আমরা ফর এক্সাম্পল আমরা যদি একটা মহাকর্ষ শক্তি দেখতে চাই, আমরা যে অনেকগুলো ইকুয়েশন পড়ে আসছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি প্লাস আদার যে ইকুয়েশনগুলো, আমরা দেখবো এই ইকুয়েশনগুলো কিন্তু শুরুটা হয়েছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে। অর্থাৎ আমরা ন্যাচারাল ঘটনাগুলোকে আমরা যখন ডিসক্রাইব করতে যাই, তখন আমরা প্রথম যে ইকুয়েশনটা পাই সেটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেন আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করে এই ধরনের একটা ইকুয়েশনে আসি, এবং সেই ইকুয়েশনগুলো
এই ডিফারেনশিয়াল থেকে এই ইকুয়েশন আসার প্রসেসটাকে আমরা বলি সলভিং ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেটা আমাদের ম্যাথ কোর্সে আমরা কভার করব যে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখান থেকে আমরা এটাতে কীভাবে আসতে পারি। বাট আমরা যদি করি আমরা দেখব যে আমরা এই ইকুয়েশনগুলো পাচ্ছিলাম। এক্ষেত্রে আমাদের ম্যাথসগুলো কী হয় ট্রানজিয়েন্ট রেসপন্সের ক্ষেত্রে, যেমন ধরা যাক আমি যদি বলি যে এই যে সার্কিটটা আমার কাছে আছে, এই সার্কিটটার সলভ করা হোক, ধরা এ এবং বি প্রান্তে যদি একটা ক্যাপাসিটর থাকে তাহলে কী হবে। আচ্ছা, তার আগে এটা একটু দেখে ছোট্ট একটা জিনিস, যে আমার যে ক্যাপাসিটরটা এমন হতে পারে যে ক্যাপাসিটরটাতে আগে কিছুটা চার্জ ছিল, অর্থাৎ আমি সুইচটা কানেক্ট করার আগে আমরা তো এর আগে ধরে নিয়েছি যেখানে জিরো, বাট এমন হতে পারে যেখানে আগে কিছুটা চার্জ ছিল। সেক্ষেত্রে আমরা বিষয়টা কেমনে হ্যান্ডেল করব। সো আগে যদি কিছুটা চার্জ থাকে, ধরা যায় টাইম ইকুয়ালস টু জিরো যখন ছিল তখন সেখানে বি জিরো ছিল, তাহলে আমরা এইটুক পয়েন্টের জন্য আমরা বলতে পারি যে এটার এই ইকুয়েশনটার গ্রাফ হচ্ছে ভিএস মাইনাস ভি, এই গ্রাফের ইকুয়েশনটা হচ্ছে ভিএস মাইনাস ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি ওভার আর সি। সো আমাকে যদি যে কোনো মুহূর্তে ভোল্টেজের মান বের করতে দেওয়া হয় তাহলে সেটা হবে ভি জিরো প্লাস এটা। সো দ্যাটস দ্য ইকুয়েশন দ্যাট উই গেট। সো একটা অঙ্ক যদি আসে এরকম যে আমার এরকম একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা পরিচিত লাগতে পারে কারণ আমরা অলরেডি অন্যান্য আই থিঙ্ক সুপারপজিশন তারপর ম্যাক্স পাওয়ার এই সার্কিটটা দেখে এসেছি। সিমিলার সার্কিট আমাকে যদি বলা হয় যে এই দুটো পয়েন্টের মধ্যে আমি একটা ক্যাপাসিটর যদি আমি কানেক্ট করি, তাহলে এই ক্যাপাসিটরের কোনো একটা মোমেন্টে ভোল্টেজটা কত হবে, ধরা যাক টি ইকুয়ালস টু 1 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। তো আমাদের এটাকে যদি আমরা দেখি সহজীকরণ করতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে থেভেনিন্স একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করি, ভি থেভেনিন আর থেভেনিন আমরা জানি যখন থেভেনিন্স করেছি এটা কেমনে করতে হবে। অ্যান্ড দেন আমি যদি এখানে ক্যাপাসিটেন্স লাগাই অবভিয়াসলি কী হবে আলটিমেটলি যে লং টাইম পরে এটার ভোল্টেজটা হয়ে যাবে ভি থেভেনিনের সমান। বাট আমি যদি বলি টি ইকুয়ালস টু 1-এ বের করি তাহলে আমাকে অবভিয়াসলি এখানে টি এর মান বসিয়ে আর এবং সি এর মান বসিয়ে আমাকে সেটা বের করতে হবে। এটাতে সি এর মান দেওয়া নাই, বাট ডেফিনেটলি পরীক্ষায় সি এর মান দেওয়া থাকবে। একটা ক্যাপাসিটরের আমরা জানি যে এনার্জি স্টোর করে, তো তার যে স্টোরড এনার্জি সেটা আসলে কতটুকু সেটা যদি আমরা বের করতে চাই তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে ওমেগা ডাব্লিউ সি ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। ইকুয়েশনটা দেখতে সহজ, এটা আমার মনে হয় যে ওই এমভি স্কোয়ার যে ইকুয়েশনটা আছে আমাদের গতিশক্তি সেটার সাথে মিলে, সো মনে রাখাটা সহজ। এবং এটা বের করার ওয়ে হচ্ছে এরকম যে আমরা জানি পি ইকুয়ালস টু ভি আই। সো আমাদের ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা এবং তার দুই প্রান্তে যে ভোল্টেজটা সেটা হচ্ছে এটা। আমরা যদি ভি আই লিখি তাহলে আমার গ্রাফটা হচ্ছে নীল শেডের যে গ্রাফটা আছে সেটা। সো আমরা এটার এরিয়া বের করলে আমরা এই ইকুয়েশনটা পাবো। একটা ক্যাপাসিটর সার্কিটে যখন মাল্টিপল ক্যাপাসিটর সিরিজ করা হয় তখন তার সামেশন কী হবে, প্যারালাল করা হলে সামেশন কী হবে, এটা আমরা একটু দেখে নিতে পারবো। সহজ জিনিস, আমি এখানে ডিটেলটা বললাম না। আরও দু একটা অঙ্কের কথা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, যেমন ধরা যাক আমি যদি বলি এই সার্কিটে এই দুটো পয়েন্টে, আচ্ছা ক্যাপাসিটরের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি যে ক্যাপাসিটরটা আমরা যখন স্টেডি স্টেটে থাকে, অর্থাৎ একটা এগুলো তো ট্রানজিয়েন্ট স্টেট ছিল যে কোনো একটা সার্কিটের কোনো একটা সিচুয়েশন চেঞ্জ হলে তখন এটার বিহেভিয়ার কীরকম হবে। কিন্তু আমি ধরে নিলাম এটা কানেক্টেড করে রেখেছি এবং অনেকক্ষণ পরে তখন এই ক্যাপাসিটরের ভিসি হয়ে যাবে ভিএসের সমান এবং এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো ক্যাপাসিটর তখন উইল ওয়ার্ক লাইক অ্যান ওপেন সার্কিট, এবং ইনফ্যাক্ট ইনডিড ইট ইজ অ্যান ওপেন সার্কিট, কারণ এখানে দুটোর মধ্যে একটা ইনসুলেটর আছে। সো একটা স্টেডি স্টেট সিচুয়েশনে আমি এটাকে কিন্তু একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। সো আমার অঙ্কটা যদি এরকম হয় যে আমার একটা সার্কিটে একটা ক্যাপাসিটর আছে, আমাকে বলা হলো যে এখানে কোন লোড রেজিস্ট্যান্স লাগবে টু গেট ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট অ্যাট স্টেডি স্টেট। সো তখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি ওপেন করে দেবো। ওপেন করলে আমার যে থেভেনিন রেজিস্ট্যান্স এবং থেভেনিন ভোল্টেজটা আসছে সেটার ভিত্তিতে আমরা ম্যাক্স পাওয়ারটা বের করতে পারি। বা আমি যদি বলি এই ক্যাপাসিটরের দুই প্রান্তের যে ভোল্টেজটা সেটা অ্যাট স্টেডি স্টেট বের করি, তাহলে আমি আবার এই সিডি ধরে আমি এখানে একটা ভি থেভেনিন এবং আর থেভেনিন বের করে আমরা তখন এটা আবার বের করতে পারবি প্রিভিয়াস প্রবলেমের মতো। সো একটু মনে রাখতে হবে যে এখানে দুটো থেভেনিন কিন্তু ডিফারেন্ট, যেহেতু আমরা দুটো ডিফারেন্ট পয়েন্ট থেকে দেখছি। আশা করি আমাদের ক্যাপাসিটেন্স রিলেটেড কোনো কনফিউশন থাকলে সেগুলো এটা দিয়ে ক্লিয়ার হবে। থ্যাংক ইউ।